পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ আজ সকাল 10টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির নেতৃত্ব ও 21 রাজ্যের মুখ্যমন্ত্রী। নতুন সরকারের শুভেন্দু অধিকারীর পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। গত 2 দশকে পশ্চিমবঙ্গে কোনো উপমুখ্যমন্ত্রী না থাকায় এবার পদটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এরই মধ্যে লোকভবনে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন দিয়েছে বিজেপি। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল RN রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষর সহ চিঠি তুলে দেন বিধানসভার পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্য বিধায়কেরা ও কেন্দ্রীয় মন্ত্রীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, শপথ অনুষ্ঠান কখন শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন? সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আর কে কে মন্ত্রী হতে পারেন, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মুন্নি, ভারতীয় সময় সকাল 10টার সময় কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি এই মুহূর্তে আছি। রেড রোড, এখান থেকে মোটামুটি প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু সেই শপথ গ্রহণ যে মঞ্চ করা হয়েছে সেখানে, এবং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, পাশাপাশি থাকছে অসম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্ব শর্মা সহ এক গুচ্ছ রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রীরা থাকবেন। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই প্রায় 5 দশক বাদে কিন্তু বাংলার বিপ্লবী যে ভূমি বলা হতো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অধুনা এখন আর কি তৎকালীন মেদিনীপুর, সেই মেদিনীপুর এখন পাওয়ার কেন্দ্র। এবং সেই মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী, তিনি 6 বছর আগে কিন্তু তৃণমূলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিনিস্টার। 6 বছর বাদে কিন্তু তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির। আর এই 6 বছরে দুবার তারই সহকর্মী এক সময়কার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। তো স্বাভাবিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাসে এ ধরনের ঘটনা ব্যতিক্রম। পাশাপাশি এদিন কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে। আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু লোকজন আসছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই যে দেখুন যে যাচ্ছে এখানকার আর কি যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। আপনি জানেন আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। তো মাইকে কিন্তু সকাল থেকেই বাজছে রবীন্দ্রসঙ্গীত। তো একদিকে যেমন 25শে বৈশাখ সকালবেলা ইতিমধ্যে পালিত হয়েছে, তারপর অনুষ্ঠিত হচ্ছে বাংলার বর্তমান যে সরকার চলেছে এবং প্রথমবারের মতো বিজেপি কিন্তু সরকার গঠন করতে চলেছে বাংলায়। সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সব মিলিয়ে 25শে বৈশাখ এটা অত্যন্ত পরিকল্পনা করেই কিন্তু করা হয়েছে জানা যাচ্ছে। এবং যারা সিনিয়র আছেন বিজেপির, যারা জিতেছেন, সেই সমস্ত জয়ী বিধায়কদের অনেকেই কিন্তু গাঙ্গুলি আছে, তারা কিন্তু মন্ত্রী পরিষদে জায়গা পেতে চলেছে। মন্ত্রী সত্যজিৎ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আমরা যুক্ত হব। দর্শক, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ আজ সকাল 10টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আর অন্যান্য নেতৃবৃন্দ। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারানো প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন আক্রমণাত্মক ও সংগঠক হিসেবে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বাংলায় বিজেপির প্রধান বাঙালি মুখ হয়ে ওঠেন শুভেন্দু। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শুরু কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে। পরে তিনি মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দ্রুত পূর্ব মেদিনীপুরে শক্ত ঘাঁটি তৈরি করেন।
2007 সালের নন্দীগ্রাম ভূমি আন্দোলনে তার নেতৃত্ব তাকে রাজ্য জুড়ে পরিচিত করে তোলে। শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এই আন্দোলনকেই তৎকালীন বাম সরকারের পতনের বড় কারণগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু 2020 সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি বিজেপির বেঙ্গল ফেস হিসেবে উঠে আসেন। পরে 2021 সালে তিনি তার নিজের মাঠ নন্দীগ্রাম থেকে মমতাকে ভোটে হারান। তবে 2021 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলেও বিরোধী দলনেতা হিসেবে বিধানসভা এবং রাজপথ দুই জায়গাতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে শুভেন্দুকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইন শৃঙ্খলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক ইস্যু বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। আর এবারের নির্বাচনে তিনি মমতার ঘরের মাঠ ভবানীপুর থেকে জয়লাভ করেন, আর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। শারমিন স্বপ্না, 71। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিজেপি নতুন সরকার গঠনের শপথ নেবে ব্রিগেডে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার। অধ্যাপক কনক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এর বিশ্বযোগে। জানতে চাই যে পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এর কি কোনো প্রভাব পড়তে পারে? পড়বে, সেটা পজিটিভ। বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা গেছে বিগত বছরগুলিতে কেন্দ্রে যে সরকার থাকে, পশ্চিমবঙ্গের সরকার তার বিরোধী, অর্থাৎ কেন্দ্রে এবং রাজ্যে ভিন্ন দলের সরকার হয়। তাতে কি হয়, সমন্বয়ের অভাব হয়। কেন্দ্র সরকার কোনো পলিসি নিলে রাজ্য সরকার তার বিরোধিতা করে। সেটা মূলত রাজনৈতিক কারণে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটা খুবই উপকারী হবে, কারণ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার। ফলে কেন্দ্র কোনো পলিসি নিলে, কোনো সিদ্ধান্ত নিলে আগে যে রাজ্য সরকারের বিরোধিতা করত, এখন সেই সুযোগটা থাকবে না। অধ্যাপক কনক সরকার, বাংলাদেশ ভারত সীমান্ত, তিস্তা পানি বন্টন ও বাণিজ্য ইস্যুতে নতুন পশ্চিমবঙ্গ সরকার কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরো সমন্বিত অবস্থান নিতে পারে? অবশ্যই, এটা খুবই একটা ইতিবাচক দিক হবে। যে কথাটা বলছিলাম, যে এতদিন মমতা ব্যানার্জি শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলিকে বিরোধিতা করে আসছিল, যার ফলে তিস্তার পানি বন্টন বা গঙ্গার পানি বন্টন রিনিউ করার যে সুযোগ এসেছে, সেগুলি কিন্তু মাঝপথে আটকে রয়েছে। আলোচনা তেমন একটা এগোয়নি, ডিপ্লোম্যাটিক পর্যায়ে এগুলো রয়ে গেছে। এখন কেন্দ্র এবং রাজ্যে একই সরকার আসাতে এটা সুবিধা হবে বলে আমার মনে হয়। এই কারণে আমাদের যুক্তরাষ্ট্রীয় রীতি অনুযায়ী কেন্দ্র কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে প্রতিবেশী দেশ সম্পর্কে, তাহলে তার সংশ্লিষ্ট রাজ্য সরকারের একটা অনুমোদন নিতে হয়। এতদিন মমতা ব্যানার্জি সেটা দেয়নি। এবার মনে হয় আর সেই বিষয়টাতে কোনো বাধাবিঘ্ন থাকবে না। অধ্যাপক কনক সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী যুক্ত হচ্ছেন আজ মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিজেপি নতুন সরকার গঠনের শপথ নেবে ব্রিগেডে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক আহমেদ। দুঃখিত, কনক সরকার। তামিলনাড়ুতে নতুন মোড় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ, আবারও আটকে গেল বিজয়ের শপথ। আবারও অনিশ্চয়তায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় শপথ গ্রহণ। বিজয়ের দল টিভিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন DMK নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম লীগ। তাদের আসন সংখ্যা দুটি। অপরদিকে আরেক দল ভিসেকে বিজয়ের দলকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে কোনো চিঠি দেয়নি। জানা গেছে এই দলটিও তাদের মতামত পরিবর্তন করেছে। এদিকে ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা 118 হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিজয়কে ফিরিয়ে দিয়েছে রাজ্যপাল।
ইরান যুদ্ধের কারণে আগামী শীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কিনা তা নিয়ে ইউরোপের দেশগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই যুদ্ধের প্রভাবে পুরো ইউরোপের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বিদ্যুৎ সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব গোটা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের উপর পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে 2022 সালের ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি না বাড়ালে চলতি বছরের জুনের মধ্যেই পুরো ইউরোপে জ্বালানি সংকট তৈরি হতে পারে। সাম্বার তালে তালে নাচ, লোকগানের সুর আর শত বছরের ঐতিহ্যের রঙে জমে উঠেছে ব্রাজিলের ট্র্যাডিশনাল মেলা। তবে এটি শুধু আনন্দের আয়োজন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি আর ইতিহাস পৌঁছে দেওয়ার এক প্রাণের উৎসব। আর সেই রঙিন আয়োজনেই জায়গা করে নিয়েছে বাংলাদেশও। দেশীয় নানা সামগ্রী এখন ব্রাজিলিয়ানদের আগ্রহের কেন্দ্রবিন্দু, যেন দুই ভিন্ন সংস্কৃতি মিশে তৈরি করেছে এক হৃদয় ছোঁয়া সেতু বন্ধন। অর্ণব বাপের রিপোর্টে বিস্তারিত। নাচ আর গানে অদ্ভুত মেলবন্ধনে জমে উঠেছে আয়োজন। সাম্বার দেশ ব্রাজিলে আছে আরো অনেক হিডেন জ্যাম, যা আবেশে অদূরে হৃদয়গ্রাহী মোলায়েম। তবে সাধারণ এই আয়োজনের কারণটা অসাধারণ। ইতিহাস আর ঐতিহ্যের এই টান ওরা ঐকতানে ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মে। এই মেলার উদ্দেশ্যই হলো বিভিন্ন সংস্কৃতিকে এক জায়গায় নিয়ে আসা। বাংলাদেশ যেভাবে নিজেদের ঐতিহ্য এখানে তুলে ধরছে, সেটা আমাদের আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে। আমি আগে বাংলাদেশকে শুধু ক্রিকেট আর ফুটবলের সমর্থকদের জন্য চিনতাম, কিন্তু এখানে এসে তাদের দেশের তৈরি দারুণ সব পণ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তাই তো ট্রেডিশনাল যা কিছু আছে তার সবকিছুই রয়েছে এই মেলার গ্যালারিতে। বাহারি স্বাদের মিষ্টি থেকে শুরু করে চামড়ার তৈরি জিনিসপত্রও আছে এখানে। পুরনো সংস্কৃতির সাথে এভাবেই রচিত হয় নতুনের সেতু। ঝরে যাওয়া ধূমকেতুই যেন তার লেজটা রেখে যায় নতুনের কাছে। ব্রাজিলের পুরনো দিনের কালচার, ইতিহাস তুলে ধরা হয়েছে। আগের দিনে মানুষ কিভাবে জীবনযাপন করত, এইসব ধরনের কালচার। এই সেতু বন্ধনে বাংলাদেশ শুধু অংশই নিচ্ছে না। ব্রাজিলিয়ান ট্রেডিশনাল মেলায় চাহিদার তুঙ্গে আছে বাংলাদেশি পণ্য। ব্রাজিলের এই মেলায় বাংলাদেশের পণ্য নিয়ে আসতে পারাটা আমাদের জন্য গর্বের। অনেক ব্রাজিলিয়ান বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছেন, জিনিস কিনছেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। বাংলাদেশি কিছু প্রোডাক্ট এখানে আমার দোকানে বিক্রি করি, সেগুলো দিন দিন চাহিদা খুবই ভালো বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে। এভাবেই বাংলাদেশও মিলে যাচ্ছে ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে। যেমন করে পেলে, রোনাল্ডো, নেইমাররাও হয়ে ওঠেন বাংলার আপনজন। ফুটবলের জাদুতে আমাজনই সাম্বার ছন্দে। অর্ণব বাপি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।